আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা, আর আমার চাহিদা হবে তোমার শরীর। ঋষাদ স্যারের কথায় চমকে ওঠে ঋত্য। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে ঋষাদ নেবে তা সে ভাবতেও পারেনি। ঋষাদ ঋত্যের অফিসের বস। 2 মাস হয়নি ঋত্য অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্স নেয়ার জন্য, কিন্তু ঋষাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসলো। ঋত্যের বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছে, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য ঋত্যের সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতি ভরা চেহারাটা আর ঋষাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না ঋত্য। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে ঋষাদ। সে ভালো করেই জানে ঋত্য এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করেই জানে। ঠোঁটে বাঁকা হাসিটা এখনো বিদ্যমান। পিন্ট অফ সাইলেন্স রুমে হাতে থাকা দামি ঘড়িটার টিকটিক শব্দটা কানে আসছে ঋষাদের। সে অপেক্ষায় আছে ঋত্যর সম্মতির। চোখ বন্ধ করতেই বারবার দিব্যর চেহারাটাও ভেসে উঠছে ঋত্যর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঋত্যর। হঠাৎ চোখ খুলল ঋত্য। ঋষাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল ঋত্য আর ঋষাদের রেজিস্ট্রি পেপার এবং একসাথে 1 বছর কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথেই ঋষাদ ফোন বের করে কাউকে কল দিল। ঋষাদ ফোনে কথা বলছে। ঋষাদের সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়া শব্দে পেছনে তাকিয়ে ঋত্যকে মেঝেতে পড়ে থাকতে দেখল ঋষাদ। ফোন রেখে ঋত্যর কাছে দৌড়ে এলো সে। ঋত্যকে কোলে করে সোফায় শুয়ে দিল। ঋত্যর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না ঋষাদের। আলতো করে ঋত্যর চুলে হাত বুলিয়ে দিল ঋষাদ। বাবা! চিৎকার করে উঠে বসলো ঋত্য। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়, বিশাল আলিশান একটা গোছালো রুম। ওয়ালে ঋষাদের বেশ কিছু ফটো টানানো। বেডসাইড টেবিলেও ঋষাদের একটা ফটো। ঋত্য বুঝতে সময় লাগলো না সে ঋষাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোনটা খুঁজতে লাগলো ঋত্য, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো ঋষাদ, আর রুমে ঢুকেই দেখলো ঋত্য কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো ঋষাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় ঋত্য। আজ স্বাধীনতা উপভোগ করে নাও। কাল থেকে ঋষিদের কাছে বন্দী হতে চলেছো তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছ সবকিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু ঋষাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর এ ওয়ার, মিসেস ঋত্য ঋষাদ আফসান। কথাগুলো বলে বাঁকা হেসে বারান্দায় থাকা ঋত্যর দিকে তাকিয়ে ঋষাদ। এটা তুমি ঠিক করলে না ঋত্য? আমাকে ভালোবাসার স্বপ্ন দেখে ঋষাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হ। আমরা তোর জন্য ওর চেয়ে ভালো মেয়ে দেখবো। না বাবা, আমার ঋত্যকেই চাই। ও এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়, আর সে অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতে আমাকে দুবার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না, তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটফট করতে লাগলো তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল ঋত্য, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম। যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহ্বায় পড়েছে। ঋত্য, যাও রেডি হয়ে এসো। রেডি? মানে?
Get ready for a crazy romantic night, baby. স্যার প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। Just get ready for tonight. কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল রিত্য। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে রিত্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যায় 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো রিত্য। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পরেছিল রিত্য মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো রিত্য, সাথে হাত কাটা ব্লাউজ, পেডিকোট। আলমারির সবগুলো শাড়ির ব্লাউজ হাতা কাটা। বিষয়টা রিত্যের মাঝে বেশ অস্বস্তির সৃষ্টি করলো। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপতন নীরবতা। কাজের লোকেরাও সন্ধে নামলেই চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর রিত্য। সশব্দে নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতে চোখ পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিত রিত্যকে। চেহারায় বিষণ্ণতায় শ্বাসটা বিরক্ত করল রিশাদকে। স্যার শরিয়াত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই সৃষ্টি জগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাস্ট শাট আপ। এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছি, খাবে। কথা বলে রিত্যর দিকে একটা জুস টাইপ কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় রিত্য। চুপচাপ জুসটা খেয়ে নেয় রিত্য। ধীরে ধীরে রিত্যর দিকে এগোতে থাকে রিশাদ। রিত্য ঢোক গিলতে লাগে। প্রথম কোনো ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে আছে। এটা যেন বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। 2 চোখ বন্ধ করে ফেলল রিত্য। চোখ বুঝতেই ভেসে উঠল দিব্যর চেহারা। সাথে সাথেই রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল রিত্য, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারালো রিত্য। রিত্যকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। রিত্যর শাড়ি কাঁধের দিকে খানিকটা সরে দিল, ব্লাউজ খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে রিত্যর পেটে আঘাত করল। মুহূর্তেই রিত্যর ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে রিত্যর গলাতেও আঘাত করল রিশাদ। রিত্যকে ছেড়ে এবার নিজের শার্টটা খুলল রিশাদ। রিত্যর নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবেই রিত্যকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল রিত্য। রিশাদের উন্মুক্ত বুক দম বন্ধ হয়ে আসছিল রিক্তর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে রিক্ত ছাড়তেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল রিক্ত। তার মানে রাতে আমরা ছি, কি করে করতে পারলাম আমি এটা? এটাই চাহিদা আমার, দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে। ছি। কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো রিক্তর। টপ টপ করে রিশাদের বুকে পড়তে লাগলো রিক্তর চোখের পানি। বুকে রিক্তর পানি স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল রিক্তর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো রিক্তর। টপ টপ করে রিশাদের বুকে পড়তে লাগলো রিক্তর চোখের পানি। বুকে রিক্তর পানি স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল রিক্তর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারো। আজব মেয়ে তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গুলিয়ে আসছে রিক্তর। উঠে যেতে ধরে, কিন্তু রিশাদ রিক্তকে বুকে চেপে ধরে রাখে। রিক্তর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে খুললে অসুবিধা নেই, কিন্তু কাছের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে এমন বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে রিক্তকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় রিশাদ। আর রিক্ত ঘৃণার চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে। কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায়, অনুধাবন করার চেষ্টা করছে রিক্ত। আই ডোন্ট ওয়ান্ট লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো
আর কেউ যেন সন্দেহ না করে। রিত্তকে রিশাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর রিশাদের মনে রিত্তর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে রিশাদ, কিন্তু শেষটা আমি করব। আবার পুনরাবৃত্তি হবে অতীতে সেই অধ্যায়টা। গেট রেডি ফর এ আবার রিশাদ অ্যাপশন। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢোকালো দিব্য। সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা? রিত্তর কথার পিঠেই কথা বলল দিব্য। দিব্যের এই কথায় আশ্চর্য হয়ে গেল রিত্ত। দিব্য কি করে জানলো তার আর রিশাদের সম্পর্কের কথা, যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না। তুমি কি করে জানলে? রিত্তর প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামলে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে রিত্ত স্ক্রাব দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলল, আমি কি করতাম দিব্য? বাবা অসুস্থ, তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্ল্যাঙ্ক দ্যাট মোমেন্ট। কিন্তু এই বিয়েটা স্রেফ এক। রিত্ত কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বস নামটা ভেসে উঠছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে রিত্ত। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পায়, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস অ্যান অর্ডার। রিত্তকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় রিশাদ। রিশাদের ধমকে বেশ ভয় পেয়েছে রিত্ত, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনো রকম বাই বলে এক প্রকারে দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে রিত্ত। ক্যাফের চেয়ারটাতে ভ্রু কুচকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে রিত্ত একের পরে কিছু বলতে চাচ্ছিল, মূল্যবান কোনো তথ্য দিতে চাচ্ছিল। শিট বলে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে উইদাউট আস্কিং মি? সরি স্যার। টু হেল উইথ ইউর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাড়ি ফিরবে। প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেনটেন দিস রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল রিশাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নীল চোখচোরা যেন মায়ার পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়ে উঠছিল। রিশাদের চোখের দিকে আর তাকালো না রিত্ত। রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ। রাহাত আহমেদের মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছে হসপিটাল থেকে রিলিজ দেয়া মাত্র তিনি মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবে। প্রতিটা বাবার কাছে মেয়ের মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাঁচতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারিনি রিত্ত। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না, সো তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে, আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো, আর আমার বিয়ে আসিফকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল রিত্ত, আর আসিফকেও রিশাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকে সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুর অফিসে থাকবো না, বিকেলে আসবো। ততক্ষণে মিস রিত্তকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় রিশাদ। অফিস থেকে বেরিয়ে হুডি সহ কালো জ্যাকেট নিজেকে জড়িয়ে নেয়। হুডি সহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না। একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে ডকুমেন্ট ছাড়া। বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে রিশাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে রিত্তর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদ ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশি কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদের। লোকটাকে দেখে রিশাদের কপালের রগ ফুলে ওঠে। মন চাপছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে,
কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে নিতে, বলেই রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য। ওয়েটারকে ড্রিঙ্কস সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্কস রেখে যেতেই ঢকঢক করে গিলল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসলো। চোখ তুলে তাকাতেই চমকে উঠল দিব্য। রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যের পেটে ধরেছে রিশাদ। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যের। জোরে চিৎকার দিয়ে ওঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ও ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্কস করতে শুরু করে। দিব্য, এই তো সবে শুরু। খেলার সমাপ্তি আসতে আসতে খেলার মতো অবস্থা দিয়ে থাকবে না তুমি। কত বোগাস পাই লেগেছে আমার পিছনে, যে রিয়েল আর গ্রাফিক্সের পার্থক্য বোঝে না। হুডি দিয়ে মুখ ঢেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাউস আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল রিত্তকে ডাকতে, কিন্তু রিত্ত ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো। চেক বলতে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভ্রু কুচকাল রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা একটা ছোট প্রজেক্ট, এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না, তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো রিত্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসলো রিত্ত। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রিত্তর দিকে। রিশাদ কোনোদিন কারো উপর চিৎকার করা তো দূর, উচ্চ শব্দে কথা অবধি বলেনি, সেখানে রিত্তর উপর এভাবে চিৎকার করলো। ডেস্কে বসতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো রিত্তর। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবুও কাজ করছে রিত্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতেই দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিত্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। রিত্ত ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, ডান। 5টা বেজে আছে, বাসায় যাও। অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবো, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। মনে মনে ভাবলেও মুখে বলা সাহসটা পেল না রিত্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখি হুরপুরি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে রিত্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে রিত্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছড়ছে। কিছুই করার নেই রিত্তর। এইসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিত্ত। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি। মনে একটা ক্ষীণ আশা সৃষ্টি হলো, হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে। কিন্তু সেই ক্ষীণ আশায় আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না রিত্ত। কোনো মতো নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটের ছেলেগুলো চারপাশ ঘিরে ধরে রিত্তকে। আরে মামা, পাখি তো দেখি ফুরুত হওয়ার ধান্দায়। এ কি,
এই মেয়ের মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না। এমন মেয়েই তো চাই। এই ওকে ধর। ছেলেগুলো ঋত্যর হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে ঋত্যর। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি ঋত্য। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় ঋত্য, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশে থ্রেট দিতেই ওরা পালিয়ে যায়। আসিফ ঋত্যুর দিকে এগিয়ে এলো। মিস ঋতু, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। না থাক, লাগবে না, ধন্যবাদ আপনাকে। ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। ঋত্যকে ক্যাবে বসিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতে আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছ? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ারের জন্য এইসব জ্ঞান। ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়। কিন্তু স্যার আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও, বাড়ি যাও, কাল টাইমলে অফিস আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসে রিশাদ। ঋতুর চেহারা দেখে ভয়টা প্রতি মুহূর্ত থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে, তবে ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে। ঋতু কাজ ছিল। এনিওয়ে, ঋতুর যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বকবক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠে সে। সামান্যতম দায়িত্ব বধূকে এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে। ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না, আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না সে মানুষই হতে পারে না। আপনি একটা জড় বস্তু, যার কোনো অনুভূতি শক্তি নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে। চিৎকার করে এক নাগারে কথাগুলো বলে ফেলল ঋত্য। টেবিলে থাকা পানির গ্লাসটা ঋত্যুর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না ছেড়ে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ওই ছেলেগুলোর উপর ছাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখো বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উচ্চ গলায় কথা বলার আগে নিজের বাবুর অবস্থা ভেবে নিও। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকেই বাড়িতে রাখে না। যা জানা সকালে জানতে পারবো। ঋত্য আর রিশাদের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখেছি ঋত্য আর রিশাদের অবস্থা দুজনের। হয়েছে, থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিচ্ছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢুকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দিব্য শোন, ঋত্য চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি আর তুমি বলছো সব বাদ দিতে? আমাকে সব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল যখন তুমি রাইহানা? দিব্য, তোকে বারবার বলেছি অতীতকে ঘাঁটবি না। অতীতে আমি খারাপ ছিলাম, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি ঋত্যকে বিয়ে করবই, অ্যান্ড দ্যাটস মাই অপশন। ভালোবাসায় জেদের কোনো স্থান নেই দিব্য, একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি অ্যালোন বাবা। বিধান মাহমুদ বেরিয়ে যেতেই দুহাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে ঋত্যর বুকটা। ঋত্যর চোখ জোড়া, ঋত্যর সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা, কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরে যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য।
আজ ভয় হচ্ছে দিব্যর। ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনই, প্রথমে প্রেমে পড়ার ছটফটানি, পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলেও এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ, আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে রিশাদ ঋত্যর রুমের দিকে চায়নি। ঋত্য অফিসের কাপড় পরেই শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝেই হৃদস্পন্দনের ঊর্ধ্ব গতিটা বহাল থাকে। রিশাদ কিছুতেই ঘুমাতে পারছে না। ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আধা কাজ করার। কেন যেন রাত তাকে জাগিয়ে রাখতেই ভালোবাসে। স্টোর রুমের দরজায় আলতো খোলা, ভেতরে রিশাদ দাঁড়িয়ে আছে একটা ফটো ফ্রেমের সামনে। ফটো ফ্রেমটা 3টে পরিবার একসাথে দেখা যাচ্ছে। রিশাদের বাবা মা বাদে অপর 2 ফ্যামিলির সবার মুখ রেড মার্ক দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে রিশাদ। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে। তেলে তেলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেব আমি তোমাদের থেকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে রিশাদের। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাস পড়ার শব্দ পেল রিশাদ। চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো ঋতু ছাড়া কেউ নেই। তবে কি ঋতু ছিল? ঋতু সব শুনে ফেললো না তো? ওসব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগোলো রিশাদ। রিশাদ স্যার এই সময় স্টোর রুমে কি করছিলেন? শালা ভাসটা ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঋত্য। ভয়ে হাত পা কাঁপছে তার। কেন যে এই রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো। আর উঠেছে তো উঠেছেই, স্টোর রুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। রিশাদ ঋত্যর রুমে এসে দেখলো লাইট অফ, আর ঋত্য কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রিশাদ আর বেশি না ভেবে গেস্ট রুমের দিকে গেল, তবে নিজেকে কিছুতেই স্থির করতে পারল না। ঋতু কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না, এই মেয়ের উপর নজর রাখতে হবে। অতীতের ভুলটার করা যাবে না। খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে রিশাদ। স্যার, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। দিব্যা স্যার তো আসবেন না বলেছেন, আপনি যদি আসতেন। মিটিংটা কি খুবই জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগে বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছেন, অথচ এখন সেই টাকাকেই দু চোখে সহ্য করতে পারে না। স্যার বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অপর পাশ থেকে তথ্যটা পেতেই বাঁকা হেসে ফোন রাখলো রিশাদ। এর অপেক্ষাতেই তো সে ছিল। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ। ঋত্যকে পূর্বের মতোই এক গাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছে, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকালের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করছে। উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে তোর মৃত্যু আজ নিশ্চিত বিধান মাহমুদ, আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ি ঠিক পেছনে রিশাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাচে মারে রিশাদ। সাথে সাথেই কাচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যায়। বুকে চিনচিন ব্যথা অনুভব হয় তার। গাড়ির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরো বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিল তিনি। বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে দেখে রিশাদ বুঝতে পারল বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছে সে তাকে। আজ শেষ দিন বিধান মাহমুদের। বলেই এক হাত দিয়ে লাইটারটা ধরায় রিশাদ। লাইটার ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে
রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতেই শাটার ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারল না। শীঘ্র রিশাদের চোখের অগোচরে চলে গেল বিধান মাহমুদ। শিট! বিরক্ত হয়ে কথাটা ভাবল রিশাদ। প্ল্যান ভেস্তে যাওয়ায় তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতোই সবার অগোচরে অফিসে ঢুকলো রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না ঋত্য। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেলেও হাত কাঁপছে। কোনো রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে ঋত্য। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় ঋত্যর। ঢোক গিলে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল ঋত্য। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে 3-4টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল ঋত্যর উপর। চিৎকার করে উঠল রিশাদ। তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়া উচিত না। একটা ফাইলে এত ভুল, এটা কি খেলা পেয়েছ? কাজ না করতে পারলে কাজে এসছো কেন? গেট লস্ট, স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসলো। কেন তো রাগ স্যার আমার উপরে? ভুল তো হতেই পারে, প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারে না। ন্যূনতম রেসপেক্টও কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখের জল বাধা মানছে না ঋত্যর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে ঋত্যর দিকে। আসিফের খুব খারাপ লাগছে ঋত্যর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু ঋত্যকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা নেই তার কাছে। চুপচাপ নিজের কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণ কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়ার, নাকি ঋত্যর সাথে খারাপ ব্যবহার? ঋত্যর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি রিশাদ পেতে চায় তা সে কখনোই পায় না। উল্টো পায় এক রাশ অশান্তি আর অতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদের। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আজ সে আমার গাড়িতে পেট্রোল ছুঁড়ছে। রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছি। কি বলছো বাবা? এমনটা কে করতে পারে? রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজে ইনফর্মারকে ফোন লাগালো দিব্য। বাড়িতে তো আসেনি বস, অফিসেই থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি। ও কখন কোথায় যাই সেই খোঁজ খবর রাখো। নেক্সট টাইম যেন আমাকে বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসানা ম্যানশনে ঋত্য অফিসের পোশাকেই বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে, কমন সেন্স নাই? অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও, ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি তো আছে। ওসব পরতে আমার অস্বস্তি হয়। ও, হওয়ারই কথা। এত দামি শাড়ি আগে কখনো পরনি তো। দামের চেয়ে বড় স্বস্তি। আপনার কিনা শাড়িগুলো একটা তো আমি স্বস্তি খুঁজে পাই না, বুঝেছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলো পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। সাহস খুব বেড়েছে না? ঋত্যর দিকে এগোতে থাকে রিশাদ। ঋত্য ভয়ে পিছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে বসে পড়ে। বাঁকা হেসে ঋত্যর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। ঋত্য হা হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋত্যর জামার চেইন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋত্য। রিশাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একা চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেইনটা লাগিয়ে মনের মনে রিশাদকে গালাগাল দিতে দিতে রুমের দিকে যায় ঋত্য। আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে। এসব আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে কখনো মাপ পাওয়া যায় না তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হবে এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালো রাহাত আহমেদ। চোখ বন্ধ করতেই বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ। পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে তিনি।
ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে। ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করলেন। ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারার অতৃপ্ত ইচ্ছার বশে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিসে বেরিয়ে গেছে, কিন্তু ঋতু ইচ্ছে করে দেরি করছে। রিশাদ বেরোতেই রিক্ত অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যটা জানতেই এই মিথ্যাটা তার বলার দরকার ছিল। স্টোর রুমে সেই ফ্রেমটার সামনে দাঁড়িয়ে আছে ঋতু। ছবির মানুষগুলোকে চিনতে তার একটুও সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকে অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋতু। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়লো না? চিন্তিত কণ্ঠ ঋতুর। ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিদ আফসান, মা রেহানা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋতুর পরিবারের। ঋতুর মা ছিল না, বাবা রাহাত আহমেদ ও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋতুকে বড় করেছিল তিনি। হঠাৎ একদিন রাহিদ আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেয়। ঠিক সেদিন থেকেই রাগে পড়তে থাকে রাহাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার। নানাভাবে রাহাত আহমেদকে প্ররোচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋতু এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋতু বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবে ওয়ানে পড়তো। রিশাদ ঋতুকে পাত্তা দিত না। দিব্য আবার ঋতুর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋতু। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিদ আফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। রিশাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে রিশাদ। দিব্য ঋতুকে বোঝায়, এই সুযোগ রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার। ও তোমাকে পাত্তা দেয় না, যা ওকে ধাক্কা দে। শিশুমন ঋতুর। দিব্যর কথায় বসে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদের আঘাত পাওয়ার আনন্দ পায় ঋতু। দুজন ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকে রিশাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। যেই টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করে তার সমস্তটাই হারিয়েছেন তিনি। রিশাদ অফিসে যেতেই জানতে পারল ঋতু অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরো গভীর হলো যে সে রাতে ঋতুই ছিল দরজার পাশে। আর সেই সত্যটা জানতেই ঋতু আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋতু এখনো স্টোর রুমেই মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটবেলার ভালো লাগা ছিল। কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোনো ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন পাশে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে ভুলতে বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকে প্রথমে স্টোর রুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। রিক্ত স্টোর রুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আসে। রাগে রিক্তর চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ। আচমকা এমন করায় ভ্যাবাচাকা খেয়ে যায় ঋতু। তবে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রিশাদ ঋতুকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋতু যে ব্যথা পাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই রিশাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋতু, কিন্তু রিশাদ এগিয়ে এসে দেখেও না। ঋতুকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় রিশাদ। রিশাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋতুর, কিন্তু এটাতে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকতেই দেখতে পায় ঋতু বিছানায় বসে পা নাড়াচ্ছে।
ছোটবেলা থেকে এই কাজটা রিশাদ তখন করে যখন সে মাত্রাতিরিক্ত রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। ঋতুর চোখ ভিজে উঠেছে। ছোটবেলায় করা একটা ভুল আজ তার জীবনে এভাবে ফিরে আসবে সে কখনো ভাবেইনি। ঋষাদ, আমাকে ক্ষমা করে দাও। আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা প্রতি দেখার রুচি নেই। 1 বছর জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবে, আর রিশাদ আফসানের হাতেই পাবে সে শাস্তি। রিশাদ আফসান কাউকে ক্ষমা করে না। ঋষাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালো লাগতো, আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেদিন যখন দিব্য রাইট, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো তুমি সেটাও করবে। এত ভালোবাসা, আই ক্যান্ট বিয়ার ইউর ফেস, জাস্ট গেট লস্ট। ঋতুকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রিশাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। ঋতুকে বিয়ে করে যে প্রতিশোধ নিতে চেয়েছিল তার প্রতি আর বিন্দু মাত্র আগ্রহ নেই রিশাদের। এখন সে এই ঋতুর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন ঋতুকে আরো কষ্ট দেয়াই রিশাদের উদ্দেশ্য। তবে সবার আগে সে ঋতুর থেকে ডিভোর্স চায়। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারবে না রিশাদ। দিব্য, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্যই ঋতুকে হারিয়েছিস। এখন কি আমাকে হারাতে চাস? বাবা প্লিজ, ঋতুর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলেই বেরিয়ে গেল বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনল না দিব্য। সে আপন মনে সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। দিব্যর গিটারের সুর উঠত শুধু ঋতুর নামে। আজ ঋতু নেই, তাই গিটারটাও অযত্নে পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়ে ফেলে দিল দিব্য। গিটারটা হাতে নিল। চোখ বুঝতেই ঋতুর চেহারাটা ভেসে উঠল। গিটারের তালে গানের সুরে ঋতুকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। আর গান গাইতে পারল না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলে চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসার মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষ বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকাল প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। চিন্তা শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তির দীর্ঘশ্বাস বারে বারে তাকে ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আবার ভুল করছো রিশাদ। রিতকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ, ওই মেয়েটার দিকে তাকালে আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইওর শেপ রিশাদ। 1 বছরের কন্ট্রাক্ট তুমিই করেছো। এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই, আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল, আপনি সবসময় আমাকে ঠিক রাস্তা দেখিয়ে এসছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে ঋষাদ। ঋষাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার রিক্তর প্রতি ঘৃণা দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনে কয়েক ঢোক গলা অবধি নামালো ঋষাদ। ড্রিঙ্কস করার পর থেকে মাথাটা যেন আরো ভারী হয়ে গেল। ঋষাদ টলমল করতে লাগলো, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ঋষাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋতু খেয়াল করলো ঋষাদ ড্রিঙ্কস করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ঋতু এসে ঋষাদকে ধরে বিছানায় বসালো। ঋতুকে দেখে নিঃস্বার্থ অবস্থায় হাসতে লাগলো ঋষাদ। তুই আমাকে মারার আগে একটা বারো ভাবলি না? ঋষাদ, আমি তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি। সেটা তোর আবেগ ছিল, আবেগে ছিল সেটা, তাই তুই আমাকে মারতে হাত কাঁপলো না তোর? না ঋষাদ, আমি সত্যি খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসা মানে তুই বুঝতে আদৌ তোর ভালো লাগা ছিলাম শুধু, পাত্তা দিইনি বলে মেরে ফেললি।
তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো রিশাদ, শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় শুয়ে দেয় রিক্ত, তারপর সরে আসতে নেয়। রিত্ত সরে যেতে নিলে রিশাদ ওর হাত ধরে টান দেয়। রিত্ত গিয়ে পড়ে রিশাদের বুকের উপর। রিশাদকে এতটা কাছাকাছি থেকে ঘামতে শুরু করে রিত্ত। এমনই একটা মুহূর্তে স্বপ্ন সে প্রায় দেখত, কিন্তু কখনো ভাবেনি সত্যি সে রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। রিত্ত রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। ওই কি শুনতে পাচ্ছি তো, আমি কি ঠসা নাকি? আচ্ছা শোনো, বলো। আমি হট না, তাই না? এটা কেমন প্রশ্ন? ইজন্ট রিশাদ আফসান হট? বাদ দাও তো। আমি যা বলেছি তার উত্তর দাও। কি প্রশ্ন? আমি হট না? হ্যাঁ, খুব হট। দেখো আমি ঘামছি। রিশাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে রিত্ত, কিন্তু পারে না। রিশাদ আবার তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনে রাখে। রিত্ত ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে রিশাদের ঠোঁটদ্বয়। সকালে উঠে রিত্তকে নিজের বুকে আবিষ্কার করে রিশাদ। রাগে রিত্তকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। রিত্ত ব্যথা পেয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনিই তো এনেছিলেন। আমি আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। চুপচাপ মুচকি হেসে রিশাদের রুম থেকে বেরিয়ে গেল রিত্ত। রিত্তর এই মুচকি হাসির মানে বুঝল না রিশাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো রিশাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। রিত্ত স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলেই কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, যাতে রিত্ত স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে। কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে, তাকে কি করে ভুলবে দিব্য? 2 মাস পার হয়ে এলো। রিশাদ রিত্তর সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। রিত্ত কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরেই ঠিকমতো কিছু খাচ্ছে না রিত্ত। যাই খাচ্ছে বমি করছে। রিত্ত শরীরে দিন দিন এই অবনতি রিশাদেরও নজর কাড়ছে। আজ সকাল থেকে রিত্তকে দেখেনি রিশাদ। অফিসেও আসেনি মেয়েটা। বাসায় ফিরতেই দেখলো রিত্ত চিন্তিত মুখে বিছানায় বসে আছে, পাশে একটা ফাইল। রিশাদকে দেখে এক প্রকার ছুটে এলো রিত্ত। রিশাদ, একটা কথা ছিল। ম্যামে না করে বলে ফেলো। আই এম প্রেগনেন্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি। মজা করছো? আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো, আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল থেকে তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে, নিয়ে যাও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে। এরপরও যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিলের মধ্যে নিয়ে যাই, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। গুড গার্ল। রিশাদ ফ্রেশ হতে গেল আর রিত্ত টেবিলে বসলো। রিশাদের এই ছোটখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিল রিত্ত, কিন্তু এভাবে পাবে সে কখনো ভাবেনি। রিশাদ যা করেছে তা শুধু ওর অনাগত সন্তানের কথা ভেবে, অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একবারও বুঝলো না। সকালে ঋতু চলো। রিশাদ ড্রাইভ করছে, ঋতু পাশে বসে আছে। এই প্রথম রিশাদের পাশে বসার সুযোগ পেল ঋত্য। আনন্দে চোখ ঝাপসা হয়ে আসছে ঋত্যর। ঋতু, সরি, আমি যদি সত্যি সে রাতে কিছু করে থাকি, ছোটবেলার ঘটনার প্রতিশোধ নিতে আমি মোটে এমন করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো, চিন্তা করো না। আমার জীবনে আর কোনো পুরুষ আসবে না।
আর না তোমার সন্তানের জীবনে নতুন কোনো বাবা। ঋতু প্লিজ স্টপ। না রিশাদ, আমি সত্যি বলছি, আমি কখনো কোনো অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, কখনো বলবো না মিস্টার রিশাদ আফসান ও তোমার সন্তান। রিশাদ আর কিছু বলল না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে তা তার নিজেরই জানা ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে রিশাদের। বস, ঋতু ম্যাডাম প্রেগনেন্ট। তোমাকে আমি নিষেধ করেছি ওদের খবর আমাকে আর না দিতে। বস কিন্তু কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় ঋতু আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসাবে। আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, রিশাদ তো ঋতুকে ডিভোর্স দিবে। হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। সেট, ঋতু কোথায়? রিশাদ ওকে নিয়ে অফিসের কাছের ক্লিনিকে গেছে। ওকে, রাখো। ফোন রেখে চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋত্যর জন্য ছটফট করে উঠে দিব্য ঋত্যকে আবার ফিরে পাবে ভাবতেই চোখজোড়া ভিজে ওঠে। ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয়ে ক্লিনিকে যাওয়ার জন্য। একেবারের জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্য মুখোমুখি হতে চায়। মিস্টার রিশাদ, আপনি বাইরে যান, আমি আপনার ওয়াইফকে চেক আপ করবো। ওকে ডক্টর নেহা। রিশাদ বাইরে চলে আসে। ভেতরে ডক্টর নিহার ঋত্য। ডক্টর প্লিজ লিসেন টু মি, আমি প্রেগনেন্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজবেন্ডকে মিথ্যে কেন বলেছ? সম্পর্কটা বাঁচাতে আমি যদি এই মিথ্যা না বলতাম তাহলে রিশাদ আমাকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু প্রেগনেন্ট নিয়ে মিথ্যা কথা বলা অন্যায়। সে তোমাকে ভালোবাসে, ডিভোর্স দেবে না। কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দেব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস রিশাদ আফসান। আমার রিশাদকে যা বলার আমি তাই বলবো। আপনি এখানে ওয়েট করুন। ডক্টর প্লিজ। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋত্য কাঁদতে কাঁদতে বসে পড়ে। রিশাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রচেষ্টাটাও কি তবে জলে গেল? রিশাদ, তোমার ওয়াইফকে খেয়াল রেখো, শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথায় চমকে ওঠে ঋত্য। কিছুক্ষণ আগেই তো তিনি বলেছেন সব সত্যি বলে দিবে, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋত্য। ডক্টর চোখের ইশারায় ঋত্যকে আশ্বস্ত করল। ঋত্যকে নিয়ে বাড়ি ফিরল রিশাদ। চিন্তায় মাথা ঘুরাচ্ছে রিশাদের। কি করে এত বড় একটা ভুল করে বসলো সে? ঋত্যকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবে নিজেকে ভাবতেই পারছে না রিশাদ। রিশাদের নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বশে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝল রিশাদ। কি ঋতু সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ বস। ঋতুর সাথে আমাকে দেখা করতেই হবে, যে করেই হোক। রিশাদকে কিছুক্ষণের জন্য ঋতু থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করে আননোন নাম্বার থেকে কল এসেছিল রিশাদের ফোনে। অপর পাশে থাকা লোকটা বলল বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। রিশাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। দিশা বের হতেই দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখেই মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যের, কিন্তু এর কারণটা অজানা তার। দিব্য এসেই ঋত্যকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋত্যকে ছাড়ল দিব্য। ঋতু প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না, আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দিব্য, তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোনো অসুবিধা নেই ঋতু, আমি তোমাকে তোমার সন্তান সহ আপন করে নেব। দিব্য, তুমি কেন বুঝছো না?
আমি ভালোবাসি রিশাদকে। ও, ছোটবেলার ভালোবাসাটা জেগে উঠেছে তাহলে। কিন্তু আমার সাথে এত নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতিটা মুহূর্তে কেন কষ্ট দিলে আমাকে? চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋত্যকে জড়িয়ে ধরল। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্য কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যাদা বলছে সুধা? আমি ঠিকই বলছি সাহেব, ঋত্য মেম সাহেবের ঘরে কোনো একটা ছেলে ঢুকেছে। সুধা, আপনি সিসি ক্যামেরায় একটু দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ। স্যার একটা কথা কই। বলো। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতেছি, কিন্তু যেটা কথা সেটা বলো। এত অপ্রাসঙ্গিক কথা ভালো লাগে না আমার। আমার মন বলতেছে ঋত্য মেম সাহেবের গর্ভের সন্তানটা আপনার না, ওই লোকটার। এর আগেও আমি ওরে দেখেছি লুকায় বাড়িতে ঢুকতে, কিন্তু ঋত্য ম্যাম নিষেধ করেছিল, তাই আপনারা বলবার পারি নাই। কি? ঋতু তোকে টাকা দেয় নাকি আমি দেই? এত বড় একটা কথা আর তুই আমাকে আজ বলছিস? সর সামনে থেকে। কিন্তু স্যার। সর বলছে। ঋষাদ সোজা এসে ঋত্যর মুখোমুখি দাঁড়ালো। ভয়ে কাঁপতে থাকে ঋত্য। কোনোভাবে দিব্যকে দেখে ফেলেনি তো ঋষাদ? কাঁপছে কেন? কিছু না, এমনিতে একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? না না তো। তোতলাচ্ছে কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রেখো, যাও রেস্ট নাও। ঋষাদের কথায় আশ্বস্ত হয়ে ঋত্য শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুকুরে খাচ্ছে তাকে। ভয়ে হাত পা ঘেমে যাচ্ছে বারবার। ঋষাদ চুপচাপ লক্ষ্য করছে ঋত্যর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে ঋষাদের। ক্রমশ রাগে লাল হয়ে আসছে ঋষাদের চোখ জোড়া। ঋত্য কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সবকিছু হচ্ছে। জি বস। রিশাদ সন্দেহ করেছে তো যে ঋত্যর গর্ভের সন্তান আমার। হ্যাঁ বস, এইভাবে কানে বিষ ঠেলেছি যে কি বলবো। দেখবেন কালকে ঋত্য মেম সাহেবের বাড়ি থেকে বের করে দিবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, রিশাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। ঋত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে ভাবতেই চোখ জোড়া অশ্রুসিক্ত হয়ে আসে দিব্যর। কিন্তু কিছুই করার নেই। ঋত্য তার অ্যাডিকশন। ঋত্যকে ছেড়ে বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতেই নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধার জগতে নিমেষেই বিলীন হতে চলেছে সব। রিশাদ। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ঋত্যর। ঋষাদ পাশে ঘুমিয়েছিল। ঋত্যকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ালো। ঋত্য ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। ঋত্য এভাবে ভয় পাওয়া দেখে চিন্তা বাসা বাঁধল ঋষাদের মনে। কিন্তু ঋত্যর প্রতি কোনো অনুভূতিকেই মনে পাত্তা দেয় না ঋষাদ। একইভাবে অনুভূতিকেও পাত্তা দিল না। কিন্তু মন তো কথা শোনে না। বেহায়া মনটা বারবার ঋত্যর চিন্তাতেই ব্যাকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লসে ডিলটা করতে রাজি হয়েছে। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসে এসব দেখা হয় না স্যার। বিজনেসে মানে শুধু টাকা। পিএ সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসা স্ত্রীকে বাঁচাতে পারিনি। কি করব আমি এই টাকা নিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন। মনটা বড্ড কু ডাকছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রায়হানের সাথে দেখা করে আসবে। বৃত্ত, ওঠো, খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। বলুন কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি দিব্যকে ভালোবাসো। আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল আমার। কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল। কি বলছেন এসব? নাটক করো না ঋতু। আমি জানি তোমার গর্ভের সন্তান দিব্যর। স্যার। চিৎকার করো না,
সত্যি এটাই। জানো না তো, আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম, প্রচন্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে বলো? স্যার আপনি ভুল ভাবছেন, সেদিন যা হয়েছিল। প্লিজ ঋত্য, শাক দিয়ে মাছ ঠেকো না। আমার কথাটা। ঋত্য কিছু বলার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় ঋষাদ। ঋত্য আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋষাদের যাওয়ার দিকে। মিস্টার ঋষাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যেই হন না কেন প্লিজ সিটি হাসপাতালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদটা পাওয়া মাত্রই হাত থেকে ফোন পড়ে গেল ঋত্যর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋত্য সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তায় হৃদস্পন্দন ক্রমে কমে আসছে ঋত্যর। ঋষাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলার সেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো ঋষাদকে হারাতে বসলো সে? দুহাতে মাথা চেপে ধরে ছটফট করতে লাগে ঋত্য, যেন মাথাটা কেউ ছিঁড়ে খাচ্ছে। ঋত্য এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলাও ভুলটা তার ছিল, আজও ভুলটা তারই। মিসেস রিশাদ আফসান আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্ক করেছেন প্রচুর। সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট করেছে, ইন্টারনাল ইনজুরি আছে। ডক্টর আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দেব। থ্যাঙ্কস ডক্টর। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতে ঋষাদের কেবিনের বাইরে দাঁড়ায় ঋত্য। ঋষাদের কপালে হাতে পায়ে ব্যান্ডেজ, বন্ধ চোখ জোড়ার মাঝে কত যে অভিমান অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋত্য। নিচের বলা একটা মিথ্যার জন্য আজ ঋষাদের এই অবস্থা কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋত্য। নিজের উপর তীব্র রাগ আর তৃষ্ণার কাজ করছে তার। ঋষাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। ঋত্য, ঋত্য। হ্যাঁ ঋষাদ, আমি এখানেই আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে ঋষাদের কাছে বসলো ঋত্য। তোমাকে আমি খুব শীঘ্র ডিভোর্স দিয়ে দেব, তো তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না ঋষাদ প্লিজ, আমাকে ছেড়ে দিও না ঋষাদ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এতদিন তো ছিলে বেঁচে, এই ঋষাদ আর কোনোদিন তোমার জীবনে আসবে না। কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে, আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও, তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। ঋষাদ একটা বার কথা শোনো আমার। গেট লস্ট। ঋষাদ প্লিজ। আই সেড গেট লস্ট। ঋত্য বেরিয়ে আসে ঋষাদের কেবিন থেকে। চোখের জল বাধা মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে। ঋষাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋত্য। বস ঋষাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঋত্য ম্যাম হসপিটালে গেছে। ও ওকে, ফোন রাখো। ঋষাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভ্রু কুচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে ঋত্যর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পানি। রুমে নার্স নেই। বাইরে থেকে ঋত্য বুঝতে পারল ঋষাদ পানি খেতে চায়। ঋষাদের নিষেধ করা সত্ত্বেও ভিতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে ঋষাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতেই ঋষাদ দেখল ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরল ঋষাদ। মুহূর্তে গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে ঋষাদের দিকে তাকাতেই ঋত্য দেখল ঋষাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে ঋষাদের হাতে বেঁধে দিতে গেল, কিন্তু ঋত্য এগুতেই ঋষাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। ঋষাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। ঋষাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারে থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখলো ঋষাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমু এঁকে দিল। ঋষাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্য।
ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। এটা আমি কি দেখলাম? ঋত্য, ঋষাদ ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে এটা? ঋষাদ কিভাবে ঋত্যর কাছে টেনে দিতে পারে? ঋত্য আমার, ঋতু শুধুই দিব্যর। ঋষাদ আফসানের কোনো অধিকার নেই ঋত্যর উপরে। ঋষাদ, আফসান, তোকে আমি কোনো দিন ঋত্যর কাছে আসতে দেব না। কিন্তু ঋত্য, সেও কি ঋষাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে ছেয়ে যায় দিব্যের মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর ঋষাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারছে না। ব্যথার মাথায় চির ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যের ভেতরে আগুন জ্বলছে, যে আগুন যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে ঋত্য আর ঋষাদের ভালোবাসা। ঋষাদ, ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই? তোর কাছে আসলে সব ভুলে যায়। সমস্ত রাগ অভিমান শুধু তোর কাছে থাকতে মন চায়। ঋষাদ, ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলে কাছে আসার জন্য। কাছে টেনে নিলাম দেখি ঢং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন ঋষাদ। তোর প্রেমে, কিন্তু বলছিস না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্চা, যেখানে টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তুই সরে নিয়ে খেলেছে। ঋষাদ, প্লিজ। একটা কথা বলি? বলেন। সে রাতে আমাদের মধ্যে কিছু হয়নি। আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই সব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ, এই ঋষাদ আফসান এতটা চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস? বাসিস না, এটা শুধুই তোর নাটক। কথাটুকু বলেই জ্ঞান হারিয়ে পড়ে যায় ঋষাদ। রিক্ত ডক্টরকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর ঋষাদ রিলিজ দেওয়ার পর থেকে ঋষাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। ঋষাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সব ও একাই করে। ঋষাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণ ঋষাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কি লাগে ঋষাদের সব খেয়াল রাখে ঋত্য। প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঋষাদের মন। কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারছে না ঋষাদ। অদ্ভুত এক সংকোচ অনুভব করে। ঋত্য, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বোঝেন। প্রেগনেন্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো 1 লাইন বেশি বোঝেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভে সন্তান দিব্যর। একটা বার এক্সপ্লেনেশন করার সুযোগটা অবধি দিলেন না কেন? আপনার এত এগো, সবসময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? ঋত্য, বেশি বলছো তুমি। একদম নিজে মিথ্যে বলেছ, তার উপর। এই চুপ, কথা শেষ হয়নি আমার। আমার কথা শেষ হোক আগে। এর আগে একটা কথাও বলবেন না। কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। ঋষাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটা বারের জন্য একা ছাড়ে না ঋষাদকে। ঋত্য প্রেগনেন্ট নয় জানার পর থেকে তো ঋষাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলল বিয়ের। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না। ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠার তো বহু দূরের কথা। ঋষাদের মনেও অনুতাপের মেঘ জমেছে। মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। ঋষাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতে ঋত্য আসলো ঋষাদের কাছে। ঋত্য, শোনো তো। বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত গিটার বাজানোর জন্য আমি ওনার হাতের ব্যান্ডেজ খুলে দেব। ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজাবা। এই চুপ, এত বকবক কেন? গিটার দিবা? না। প্লিজ দাও না গো। ঋষাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না কিন্তু বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না, তুমি গিটার বাজাবে। আমি পারি না। কাছে আসো, শেখাচ্ছে। ঋত্য গিটার নিয়ে ঋষাদের কাছে যেতেই ঋষাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর
হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে ওঠে ঋত্য। রিশাদ আলতোভাবে ঋত্যর হাতে গিটার রাখলো। রিশাদ গিটার বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতে ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করে ঋত্যর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য। লাফ দিয়ে উঠে বসলো ঋত্য। রিশাদ বাঁকা হেসে ঋত্যর দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা, কথাটা বলে মনে মনে হাসলো রিশাদ। না না, আমি রিশাদকে জিততে দেব না, কিছুতেই ঋত্যকে হারাতে পারবো না। ঋত্য আবার, শুধুই আবার। ঋত্য শুধু দিব্যর, রিশাদ আফশান, তোর মৃত্যু আবার হাতে। চিৎকার করে কথাগুলো বলছে দিব্য। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দিব্য, চিৎকার করছো কেন? আমি ছাড়বো না, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য, লিসেন টু মি। দিব্য, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য। দিব্যকে ঝাঁকাতে লাগলো বিধান মাহমুদ। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অজানা আতঙ্কে আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদের। কি করবে তিনি বুঝতে পারছেন। ঋত্য জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ঢোক গিলেছে বিধান মাহমুদ। এ বুঝি কোনো খারাপ খবর ধেয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলেই খারাপ খবর হয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি। বুকে চিনচিন ব্যথা করছে। ঋত্যকে আমার মনের কথা জানাতেই হবে। আমি ঋত্যকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণ্য জীবনকে ভালোবাসাতে আবৃত করতে একমাত্র ঋত্যই পারবে। ঋত্যই হবে ঋষাদের রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকি হাসছে রিশাদ। ঠিক তখনই ঋত্যর রুমে ঢুকলো। রিশাদকে হাসতে দেখে ঋত্য ভ্রু কুচকে তাকালো। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফলাইন। কে সে? বলা বারণ। ও, খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। রিশাদের শেষ কথাটা শুনে ঋত্যর মনে ঝড় উঠল। তার মানে রিশাদ অন্য কাউকে ভালোবাসে? রিশাদের জীবনে অযথাই পড়ে আছে ঋত্য? না, আর সম্ভব না। আমি চলে যাব রিশাদের জীবন থেকে। রিশাদ সুখে থাক নিজের লাইফ লাইনকে নিয়ে। আর কখনো রিশাদের লাইফে আসবো না। আর নাই বা কখনো নিজেকে মিসেস রিশাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনের, আর ভুল হয়েই থাকবো। কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফলাইন ঋত্য, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্ট গিভ ইউ আ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রপোজ করব, আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে ঘরে তুলব। আর কষ্ট দিব না তোমাকে, ভালোবাসবো শুধু। আই লাভ ইউ ঋত্য, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। মনে মনে ভাবছে রিশাদ। আজ ঋত্যর 6th মান্থ অ্যানিভার্সারি। রিশাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরেই নিয়েছে আজ রিশাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফ লাইনটাকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি রিশাদের লাইফ লাইন এলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্য কাজকর্ম দেখে রিশাদ হাসছে শুধু। পাগলিটা কত ভালোবাসে তাকে। অবশেষে রিশাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয়ে কাঁপতে শুরু করলো ঋত্য। ঋত্য কিছুতেই মাইক দিচ্ছে না রিশাদকে। ঋত্যর কাজ দেখে রিশাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে রিশাদ জোর করে মাইক নিল ঋত্যর হাত থেকে। ঋত্য এখন কেঁদে দিবে এমন অবস্থা। রিশাদ ভ্যাবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে। So, ladies and gentlemen, allow me to introduce you to my lifeline, my love. মেয়েটা শুধু আমার লাইফলাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসে তা আমার নিজেরও জানা নেই। শুধু জানা আছে শি ইজ মাইন। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, আর তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু তার নামে লিখে দিতে চাই। So, let me introduce you to my love, Miss। রিশাদ কিছু বলার আগে দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরল। দিব্যকে দেখে রাগ উঠল রিশাদের। মাইক রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিজের কাছে টেনে নিল রিশাদ। ঋত্যর গায়ে যদি তুই স্পর্শ করিস, তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ও কাবড রিশাদ আফশান,
ঋত্য শুধুই আমার, ও আমাকে ভালোবাসে। ঋত্য কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। তুই বেরিয়ে যা এখান থেকে। ঋত্যকে না নিয়ে তো আমি যাবো না। ঋষাদ আফসান, ঋত্য শুধু দিব্যর। বলেই ঋত্যর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে ঋষাদ দিব্যর হাত বরাবর আঘাত করলো। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখের রাগে দৃষ্টিতে তাকালো ঋষাদের দিকে। তবে এই রাগে দৃষ্টির মাঝেও ছলছল করা চোখ জোড়া লুকাতে পারল না। দিব্য চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু গড়াতে পারে। ভালোবাসা কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুতে উপেক্ষা করে ঋষাদের দিকে রাগে দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। ঋষাদ আর দিব্যর এই সংঘর্ষের কষ্টটা সে বেশি পাচ্ছে। না ঋষাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যের ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে, যেখানে সে ভালোবাসার জন্য হাতড়ে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তে যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে, তাও অজানা তার। সে তো জানে না ঋষাদ লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে ঋত্যর, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে ধোঁয়াশায় মিশে যাচ্ছে। ধীরে ধীরে চোখ দুটো বুঝে আসলো ঋত্যর। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে ঋত্য। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঋত্যর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। ঋত্য নির্বাক চাহনিতে দেখছে রক্তে মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারির এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে ঋষাদের দিকে ধরে। তা দেখে ঋত্য আর থাকতে না পেরে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। ঋত্য, সরে যাও। তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি ঋতু, নিজের জীবনের চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটাই পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য, চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আবার লাস্ট একটা কোশ্চেনের উত্তর দাও। বলো। তুমি কি আমাকে একটু ভালোবাসতে পারোনি? একটু মায়া হয়নি আমার জন্য? আমি ঋষাদকে ভালোবাসি। মাথা নিচু করে কথাটা বলতেই গুলির তীব্র শব্দ পেল। মাথা তুলে তাকাতেই ঋত্য দেখল দিব্যর রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যের লাশ দেখে কয়েক মিটার দূরে সরে গেল ঋত্য। আগের ন্যায় মস্তিষ্ক অচল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। ঋত্য রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে। সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। ঋষাদ পুলিশকে ফোন করলো। অতঃপর ঋত্যর পাশে এসে দাঁড়ালো। ঋত্য, লিসেন টু মি। ঋত্য, কথা শোনো আমার। ঋত্য, ও ও ও আমার জন্য সুইসাইড করেছে। আমি দায়ী ওর মৃত্যুর জন্য। আমি ঋষাদ, আমি দায়ী ঋষাদ। ঋত্য, শান্ত হও। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম, এখন দিব্যকে। চুপ, একদম চুপ। কি পাগলামি শুরু করেছিস? এনাফ ইজ এনাফ। ঋষাদ ঋত্যকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। ঋষাদ কবুল বলে ফেলেছে। ঋত্য বোবার মতো বসে আছে। ক অবধি বের হচ্ছে না তার মুখ থেকে। ঋষাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুটো থাপ্পড় লাগাতে। ঋত্য, কবুল বলো। ঋত্য কবুল বলতে ঋষাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ডিমলাইটের মৃদু আভা। বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। ঋষাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ। কিন্তু কিছুক্ষণ আগের ঘটনায় এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। ঋষাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো ঋত্য। ঋষাদের কথায় ধ্যান ভেঙে ঋত্যর আলতো হাতে ঋষাদের চুল টানতে শুরু করে ঋত্যর এত আস্তে চুল টানা দেখে ঋষাদ বলে, থাক, যে চুল টানতেছেন মাথার সব চুল ছিঁড়ে পড়ে যাবে। ঋষাদের কথা শুনে রেগে গেল ঋত্য। বেশ জোরে সোরে ঋষাদের চুল ধরে টান দেয় ঋত্য। ঋষাদ আহ বলে চিৎকার দিয়ে ওঠে। ঋত্য মুখ টিপে হাসছে। ঋষাদ ঋত্যর হাত ধরে টান দিল।
ঋষাদের বুকে এসে পড়ল ঋত্য। ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল। অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেলো। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করলো। এটা দেখে ঋষাদ হেসে ঋত্যর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা। ঋষাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে ঋষাদের বুকে মুখ লুকালো। ঋষাদ আলতো হাতে ঋত্যর মাথায় হাত বুলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছেয়ে গেছে ওদের জীবনটায়। ঋতু শরীর থেকে এক ভালোবাসার ঘ্রাণ পাচ্ছে ঋষাদ, যা তার মনের অন্তর্পূর্বে প্রশান্তির দোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস। নিস্তব্ধ রাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মত্ত একজোড়া জীবন, একজোড়া অস্তিত্ব। ঋষাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় ঋত্য আর ঋষাদের আখিদয় ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। ঋষাদ, উঠুন। আরেকটু পরে। আমি বাবার সাথে দেখা করতে যাব। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠে ঋষাদ। এলোমেলো চুলে হাত বুলাতে বুলাতে বলল, রেডি হয়ে নাও, যাও, 9টায় বেরোবো। ঋষাদের কথায় ঋত্য ঠোঁটের হাসি ফুটে ওঠে। ঋত্য তড়িঘড়ি করে রেডি হতে চায়। চিন্তিতভাবে বিছানায় বসে আছে ঋষাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত আহমেদের প্রতিক্রিয়া কিরূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে ঋষাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা দীপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ ঋষাদ একেবারেই ভাবশূন্য, একরকম চিন্তায় আছে সে। হুট করে মেয়ের বিয়ে মেনে নেওয়া কোনো বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো ঋষাদ। গাড়ি থামতেই ঋত্য দৌড়ে ভেতরে ঢুকলো। ঋষাদ গাড়ি পার্ক করছে। বাবা। মা ঋত্য, মা এসেছিস তুই? বিয়ে করে বাবাকে ভুলে গেলে? না বাবা। আই বস, জামাই কোথায়? ওই তো বাবা আসছে। দরজার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ। এ যে ঋষাদ! মুখে হাসি মিলিয়ে গেল তার। ঋষাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। ঋষাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে ঋষাদ এখানে কি করছে। বাবা। বলবি তুই? বাবা, ঋষাদই আমার বর। আমি ভালোবাসি ঋষাদকে। যদি বাবাকে ভালোবাসিস, এক্ষুনি এই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবা, আমি ভালোবাসি ঋষাদকে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই ঋষাদই কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ও দায়ী। এত সব জেনেও ওকে ভালোবাসবি তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি, ঋষাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও যদি ও আমাকে ভালোবাসতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস? বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে। ঋত্য। হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়ল রাহাত আহমেদ। ঋত্য দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলে তিনি নিজেকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেডে বসালেন। ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। ঋষাদ আর ঋত্য বাইরে এসে দাঁড়ালো। ঋত্য কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতেই বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। ঋত্য চোখ বেয়ে অশ্রু ঝরছে। ঋষাদ কিছু বলতে পারছে না। ভুল তারও ছিল। প্রতিশোধের নেশাটা অনেক নিচে নেমে গেছে সে। ঋষাদ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। ঋষাদ প্লিজ, এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক, তারপর। এখন ওনার কি তোমার দরকার? আমি সবসময় থাকবো তোমার পাশে, ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে। তুমি বলো, ছেড়ে দেব, বাকিটা আমি কন্ট্রাক্ট দেখে নেব। ঋষাদ, আমি পারবো সব সামলাতে। আমার তোমার উপর বিশ্বাস আছে। টেক কেয়ার, আমি আসছি। ঋত্যর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল ঋষাদ। ঋত্য তাকিয়ে রইল ঋষাদের যাওয়ার পানে। যতক্ষণ না ঋষাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তোর কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না ঋত্য? বাবা।
দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে, প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তোর জন্য, আর তুই কিনা রিশাদের সাথে ভালোবাসার জগতে মেতে আসিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গিয়েছি। আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোনো প্রভাবই পড়বে না? এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই, এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে ঋতু মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলোকে মনে জায়গা দিতে চাইল না ঋতু, কিন্তু তারা জোর করেই জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্যর রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা ঋতুর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করেছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। চোখ বুঝলেই ঋতুর দিব্যের চেহারা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকে দরজার দিকে তাকিয়ে আছে রিশাদ। ঋতুর অনুপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হয়। রিশাদ দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে ঋতু ঢুকলো। ঋতুকে দেখে উঠে আসলো রিশাদ। রিশাদকে দেখেও যেন দেখলো না ঋতু। সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডেস্কে বসলো। ঋতুর এমন আচরণে ভিমরি খাওয়ার উপক্রম রিশাদ। মেয়েটা এভাবে তাকে অবহেলা করে যেতে পারলো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে রিশাদের। রিশাদ ঋতুকে নিজের কেবিনে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও গেল ঋতু। কি হয়েছে ঋতু? এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি রিশাদ, আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি? আমি চাইলে অধিকার খাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবার তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। রিশাদ প্লিজ, আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুলছিল ঋতু? আমি বরাবরই ভুল ছিলাম রিশাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল, ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল, দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াটাও আমার ভুল ছিল, আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো ঋতু? কি হয়েছে তোমার? ঋতু আর কিছু না বলে রেজিগনেশন লেটার রিশাদের হাতে ধরিয়ে দেয় ঋতু। অফিসে এসে আগে এটাই করেছে ঋতু। ঋতু, ইউ হ্যাভ গন ম্যাড। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারো তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসার ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না, আমি শুধু ঘৃণার যোগ্য। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ভালো কথা শুনবে না? ওকে ফাইন। মিসেস ঋতু রিশাদ আফসান, আফটার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। রিশাদ, কল মি স্যার। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে না পারেন, ইউল নট বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস মিসেস ঋতু, আপনি ভুলে যাচ্ছেন আপনার আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়েড। ওকে স্যার। ঋতু মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসলো। রিশাদ থেকে নিজেকে দূরত্ব রাখতে চেয়েছিল ঋতু, যাতে রিশাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। ঋতু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আদৌ ভালোবেসেছিল, আর রিশাদকেই কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে ঋতু। তবে এই দ্বন্দ্ব জয় যারই হোক, পরাজয়টা তার একান্ত তার। মিসেস ঋতু, রিশাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসিফ ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়েই আবার রিশাদের কেবিনে ঢুকে ঋতু। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে।
ঋষাদ ড্রিঙ্কস করছে, একদম মাতাল অবস্থা। ঋত্য চলে যেতে নিচ্ছিল, কিন্তু ঋষাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসালো। ঋষাদের কোল থেকে উঠার জন্য ছটফট করতে লাগলো ঋত্য, কিন্তু ঋষাদের সাথে পেরে উঠল না। ঋষাদ গালাগালি করছে, কখনো ঋত্যর গালে চুমু খাচ্ছে, কখনো বা ঋত্যর চুলে। ঋত্য পড়েছে আর এক ঝামেলায়। ঋষাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতেই হাত শক্ত হয়ে আসে ঋত্যর। জোরে সোরে ঋষাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। ঋত্য কেবিন থেকে বেরোতে যাবে, তার আগেই ঋষাদ ঋত্যকে দেয়ালের সাথে চেপে ধরে, ঋত্যকে নিজের দুই বাহুর মাঝে বন্দি করে নেয়। ঋষাদের মুখ থেকে অ্যালকোহলের বিশ্রী গন্ধ গা গুলিয়ে আসছে ঋত্যর। ঋষাদ নেশা ভরা দৃষ্টিতে দেখছে ঋত্যকে। ঋত্যর গলার তিলটায় ঋষাদের তীক্ষ্ণ দৃষ্টি। ঋত্য রেগে ঋষাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে ঋষাদ ফ্লোরে পড়ে যেতে ধরল। বাঁচার জন্য ঋত্যকে টেনে ধরল ঋষাদ। ব্যাস, ঋষাদ পড়ল ফ্লোর, আর ঋত্য ঋষাদের বুকে। ঋষাদের হৃদস্পন্দন কানে আসতেই ঋত্যর গলা শুকিয়ে আসলো। মনের ভিতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে ঋষাদের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো সে। কিন্তু চোখ জোড়া বন্ধ করতেই ভেসে উঠল দিব্যর রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। ঋষাদকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ালো ঋত্য। দৌড়ে ঋষাদের কেবিন থেকে বেরিয়ে এলো ঋত্য। ঋত্যর কান্না পাচ্ছে না, সে পারছে ঋষাদকে ভালোবাসতে আর না পারছে ভুলতে। এক গোলক ধাঁধায় আবদ্ধ হয়ে পড়ে আছে সে। এটা তুই ঠিক করছিস না রাহাত। ঋত্য ভালোবাসে রিশাদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই নয় যে ওর জন্য ওরা দায়ী। দোষটা দিব্যর ছিল। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি কিছুতেই রিশাদকে ঋত্যর ধারে কাছে ঘেঁষতে দিব না। রিশাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তাও তুই বলছিস ওকে মাফ করতে? দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। কষ্ট পাবে দুজন, কিন্তু ভালোবাসা ভুলবে না। ঋত্যকে আমি রিশাদের থেকে আলাদা করবই, যাই হয়ে যাক না কেন। ঋত্য কখনো রিশাদের হতে পারবে না। ঋত্য আমার মেয়ে, আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। শত্রুতার এই মন গড়া খেলায় একটা জীবন নষ্ট হইতেছে, তুই আরেকজনের জীবন নষ্ট করতে যাচ্ছিস। বিধান, তুই এত সহজে রিশাদকে মাপ কিভাবে করে দিলি? ও বুঝেছে সম্পত্তি তো তুই হারাসনি, হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। তুই খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ডুবতে যাচ্ছি। তুই বেশি বলছিস বিধান। টাকা থাকলে সব হয়, আজ টাকা আছে বলেই তুই এসব বলতে পারছিস। রায়হান আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল বিধান মাহমুদ। অতঃপর দেয়ালে ঝুলে থাকা দিব্যর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য ঋত্যকে একা থাকতে দেয়নি। সব সময় ঋত্যর কাছে আসার চেষ্টা করেছে, ঋত্যকে ভালোবাসার চেষ্টা করেছে। ঋত্য আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা, তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তেই মুচকি হাসল ঋত্য। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকে ঋত্যকে ডাকা। ঋত্য কেবিনে ঢুকতেই চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনো তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে ঋত্যর। লজ্জা মাখা চোখে রিশাদের দিকে এগোয় ঋত্য। তো কেমন হলো সারপ্রাইজ, কে বলুন? আপনি যখন করেছেন ভালোই হবে। কে বলো তাড়াতাড়ি। ঋত্য প্লেটের কাছে এগোতেই লেবু তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথে গা গুলিয়ে ওঠে ঋত্যর। রিশাদ বুঝতে পারে না হঠাৎ ঋত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলে ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋত্য। রিশাদ চিন্তিত হয়ে পড়ল যে মেয়েটা লেবু ছাড়া খাবার খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না। ঋত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করলো কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছে, এখন মনে হচ্ছে পেটে সবকিছু বের হয়ে আসবে।
অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখ মুখে পানি দিল ঋত্য। কিন্তু ওয়াশরুম থেকে বের হতেই রিশাদ দৌড়ে গিয়ে ঋত্যকে বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে, চিন্তার কপালে ভাঁজ পড়ে গেল। কি হচ্ছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই। আমি ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি, উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডক্টরকে দেখিয়ে যাব। ইউ নিড রেস্ট। চলো, তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়েছি। আরে না, আর ঋতু কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋতু তাড়াহুড়া করে রিশাদকে কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তুমি এখানে? সরি, আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋত্য। ঋত্য চলে যাওয়ার পর থেকে চিন্তা যেন বেড়ে গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। ঋত্যর চিন্তায় মাথা চির ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ, মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে। কোনো এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরে ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ। নিজেকে স্থির করে ঋত্যকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশও বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো? বেশি কথা বলবি না। তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি, তুই আর আমার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার ওপর কথা বলছিস। বাবা, তুমি তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমি। যে গিয়েছে সে গিয়েছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপ, চল আর এই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ, বোঝার চেষ্টা করো। আমি রিশাদকে ভালোবাসি, আমি রিশাদের বিবাহিত স্ত্রী। এমনিতে কাজ হবে না, হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। এই নাটক করেই তো ঋত্যকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দিব। রাহাত আহমেদ বুকে হাত রাখতেই নিয়েছিল, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল ঋত্য। চিন্তায় পড়ে গেল রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের। ঋত্য কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবে না তিনি। এসব ভাবতেই চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে ঋত্যকে চেক করতে ডক্টর আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। পায়চারি করছে। ঋত্য চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, মিষ্টি মুখ করুন, আপনার মেয়ে মা হতে চলেছে। কি সর্বনাশ! এটা যদি ঋত্য জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে। তখন আমার হাতে আর কোনো পথই খোলা থাকবে না। ঋত্যকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো, আপনারা এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ের তো বিয়েই হয়নি। একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে এই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করব। সরি মিস্টার আহমেদ, আমাদের হসপিটালে অ্যাবর্শন করানো হয় না। আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না। ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বলছেন তাই। তবে ঋত্যর ইন্টারন্যাশনাল ইনজুরি আছে, অ্যাবর্শন করালে হয়তো সে বাঁচবে না, কিংবা কখনো মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করেছি। অফকোর্স ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারবেন।
দেখবেন এমন কোনো কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর ঋত্যর জ্ঞান ফেরে। রাহাত আহমেদ ঋত্যর পাশে বসলেন। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতেই মাথা ঘুরে পড়ে গিয়েছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দিব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহাত আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে ঋত্যকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত। তিনি কিছুতেই বুঝতে পারছেন না ঋত্যকে না জানিয়ে কিভাবে ঋত্যর আবাসন করাবে। মাথায় বেশি কিছু ছক কষছে তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ঝুললেন ঠোঁটে। সময় কাটছে। ঋত্যর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি ঋত্য। ঋষাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে ঋত্যর। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটাই ঠিকঠাক আনবেন, বাচ্চাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিকমতো না হলেও 1 পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? জানি আমাদের কাজ, আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনারা আনতে হবে না, শুধু এই ওষুধ খাবারের সাথে মিশিয়ে দেবেন। তারপর আমাদের কল করবেন, আমরা গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসব, কেউ সন্দেহ করবে না। আচ্ছা বুঝলাম, কাজটা কালকেই করতে হবে। কাজ শেষ হলে টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানে হাসি দিলেন রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। ঋত্য জীবন থেকে ঋষাদের অংশকে চিরতরে মুছে দিতে চলেছে তিনি। ঘৃণার জিনিসটা বড্ড ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। ঋষাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণা 3টে জীবন নষ্টর পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে ঋত্য। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। ঋত্য বেঘরে ঘুমোচ্ছে কড়া ডোজের মেডিসিনের প্রভাবে। তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দু মাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে এক বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ছড়ছে তার। উদ্দেশ্য আর চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর ঋত্যর সুস্থতা। সকাল থেকে মনটা বিষণ্ণ ঋষাদের। ঋত্য অফিসে না আসায় কপালে ভাঁজগুলো যেন আরও বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। ঋষাদ কিছুতেই নিজেকে এ আতঙ্কের বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো ঋষাদ। ঋত্য বাড়িতে এসে দাঁড়ালো ঋষাদের গাড়ি থেকে নেমে ঋষাদ, হ্যালো দেব, একটা হেল্প কর। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স, কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি, তাও এত টেনশনে। ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যা বলছি কর। আচ্ছা তুই নম্বর সেন্ড কর। ঋষাদ দীপকে ঋত্যর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ্ত ঋত্যর লোকেশন ট্র্যাক করে ঋষাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারে লাল বাতির আড়ালে চলছে এক অনাগত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান ঋত্য গর্ভের সন্তান নষ্টর প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। ঋত্য তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্য লাগা দাগ। লোভ কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারে পণ্য ভালো ভাবা হয় তা বোঝার দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয়ই না, কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবুও দুঃখটা আজন্ম রয়ে যাবে। বিন্দুমাত্র তৃপ্তিবোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে তাকালো তিনি। এই বুঝি ঋষাদ এলো। ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি
নাম নাম মনে করার চেষ্টা করছে তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে ফোনটা তুললেন তিনি। হ্যাঁ বাবা, আদিল বলো। না মানে আঙ্কেল, আপনি কোন মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা, আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রে কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কি না তার চরিত্রের দোষ নিয়ে কথা বলছো? আমি চোখ বন্ধ করে কিছু বলছি না, আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবর্শন কেস এনেছে আমার কাছে। এটা অজ্ঞান, এ আপনারই মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবর্শন করাচ্ছে? আপনি কোথায়? ওটির বাইরে? থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলে ওটির বাইরে আসতেই মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ের আগে অ্যাবর্শন করাচ্ছে। বাবা বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোনো দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিডার খায় নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি, কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তুমি, তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসাটা যে অবৈধ, সেটা কি? তোমার এত সাধু সেজে কাজ নেই? আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। সোজা হিসাব, ঋত্যর অ্যাবর্শন যেহেতু হয়ে গিয়েছে, তুমি ওকে বিয়ে করে নাও, নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও, ঋত্যকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার! লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এক্ষুনি ঋত্যকে বিয়ে করা। ঋতু শুধুই রিশাদের। পেছন থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পেছনে তাকাতেই রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটি কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের, রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত ঝড় হওয়া সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতেও, রিশাদের মাঝেও। আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। ঋত্য কোথায়? ঋষাদ, আমি বলেছি ঋত্য কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। ঋত্য কোথায়? ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতেই রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে ঋত্যকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই রিশাদকে দেখে রিশাদের বুকে ছাপিয়ে পড়ল ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। ঋত্য স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋত্যকে কোলে তুলে নিল। আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল ঋত্য। ঋত্যকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগ চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাফ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। ঋষাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথা ভাবলে না? আমার গর্ভের সন্তান কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতেই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্যর। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে। অনুশোচনার অগ্নিতে পড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝেই পুলিশ এলো, সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো ঋত্য। যতই অনুশোচনা থাক, হে চোখ দুটো তার সন্তানের খুনির। পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরে নিয়ে যাবে। ঠিক এমন সময় আদিল বলে ওঠে, আমি ঋতুর বাচ্চা নষ্ট করিনি, ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র রিশাদ ঋত্য চোখ জলজল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য রিশাদের সাথে এলো। বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর কোলে
আজ ঋত্যর কোল আলো করে এসেছে তাদের অংশ। ঋত্য ঋষাদের প্রথম সন্তান ঋত। ছেলেটা পুরো ঋষাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্য চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনা আর অনুতপ্ত দৃষ্টিতে সামনে এসে দাঁড়াতেই ঋত্যর বাবার কাঁধে মাথা রাখল। ঋষাদ মুচকি হেসে উপলব্ধি করল দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেল এক জোড়া জীবনের ভালোবাসা। হৃদের ছোট্ট ছোট্ট পায়ে পথচূনার মাঝে জুড়ে থাকবে ঋত্য ঋষাদের ভালোবাসা।